হ্যালো ফ্রেন্ডস, ইকোনমিক্স ক্লাসে আবার সবাইকে স্বাগত এবং সবাইকে বলবো যে ইকোনমিক্সের যে টপিকগুলো আমাদের বাকি থেকে গেছিল সেই টপিকগুলো আগে আমরা কভার করার চেষ্টা করছি। অর্থাৎ যখন আমরা আনএমপ্লয়মেন্ট পভার্টি পড়েছিলাম তখন আমাদের একটা বিষয় এসেছিল ইনইকুয়ালিটি, এবং এই ইনইকুয়ালিটি সম্পর্কে একটু ডিটেলসে আমরা জানবো। দেখো, ইনইকুয়ালিটির ডেফিনিশন আমরা ইকোনমিক্সের নিরিখে যখন যেমন পড়বো, যেমন ইকোনমিক ইনইকুয়ালিটি হয় আবার সোশ্যাল ইনইকুয়ালিটিও হয়। তো ইনইকুয়ালিটিটাকে ডিটেলসে জানার প্রয়োজন রয়েছে, যেটা ইকোনমিক্সের নিরিখে যদি 60% প্রয়োজন হয় তাহলে 40% আবার আদার অন্য ভাবেও কোশ্চেন আসতে পারে, এবং সেটাই আমরা দেখব। এবার দেখো, সবার আগে আমরা বলছি যে ইনইকুয়ালিটি কাকে বলে। ইউনাইটেড নেশন যে সংজ্ঞাটা দিয়েছে সেখানে বলা রয়েছে নট বিং ইন ইকুয়াল স্টেট স্পেশালি ইন opportunities, right, or we can say status. দেখো, simply United Nation describe the state of not being equal, সাম্য নয়, স্পেশালি ইন স্ট্যাটাস, রাইট অ্যান্ড অপরচুনিটি। এর থেকে বেশি ইকোনমিক্সের ডেফিনেশন আমাদের এই মুহূর্তে লাগবে না। এটা সাধারণত বলা হয় যে বৈষম্যের সংজ্ঞা। তো এর দুরকম বৈষম্য হয়, দুরকমে তোমরা বোর্ডে অলরেডি দেখতে পাচ্ছ যে আমরা দিয়েছি প্রথমটা ইকোনমিক ইনইকুয়ালিটি, দ্বিতীয়টা সোশ্যাল ইনইকুয়ালিটি। দেয়ার আর সেভারাল ডাইমেনশনস অফ বোথ ইনইকুয়ালিটিস। দেখো, ডাইমেনশন বলছে কেউ জেন্ডারের নিরিখে ইনইকুয়ালিটি হয়, কাস্টের নিরিখে হয়, রিলিজিয়নের নিরিখে হয়, এথনিসিটির নিরিখে হয়, এবং সেটা সোশ্যাল ইনইকুয়ালিটির ডাইমেনশন হচ্ছে এগুলো। আর যদি বলা হয় ইনকাম ইনইকুয়ালিটির ডাইমেনশন কি, ইনকাম ইনইকুয়ালিটির ডাইমেনশন হলো নাম্বার ওয়ান আয়, প্রথমে বলছে ইনকাম, সেকেন্ড ব্যয়, আর তৃতীয় হচ্ছে সম্পদের পরিমাণ। দেখো, ডাইমেনশন কি দিয়েছে, ইনকাম অর্থাৎ আয়ের নিরিখে বৈষম্য, খরচের নিরিখে বৈষম্য, থার্ড নম্বর সম্পত্তির নিরিখে বৈষম্য দেখা যায়। তাহলে আমরা ইকোনমিক্সের ক্লাসে আপাতত প্রথমে ফোকাস দেব ইনকাম ইনইকুয়ালিটি, এটাই আমাদের মূল বিষয়, এবং তারপরে আমরা এখান থেকে জেন্ডার ইনইকুয়ালিটিও একটু পড়ে নেব, কিছুটা, যতটা না পড়লেই নয়। দেখো, ইনকাম ইনইকুয়ালিটি বলতে আমরা কি বুঝি। তাহলে ইনকাম ইকুয়ালিটি বলতে কি বলবো, ডিফারেন্স between income of groups or individuals। কি বলতে চাইছিলাম, যে বিভিন্ন গ্রুপের মধ্যে, বর্গের মধ্যে আয়ের যে পার্থক্য, সেটা আবার মানুষে মানুষে, ব্যক্তি ব্যক্তিতে আর বর্গের যে পার্থক্য বা ইনকামের যে পার্থক্য, সরি, বিভিন্ন, অর্থাৎ আম্বানি কত ইনকাম করছে আর আমি কত ইনকাম করছি, তার মধ্যে যে একটা বৈষম্য, একটা সোসাইটিতে একটা লার্জার পোর্শন কত ইনকাম করছে আর এরা এই অংশটা কতটা ইনকাম রয়েছে, সেখানে একটা বৈষম্য। কারণ সোসাইটিতে আমরা দেখতেই পাই যে একটা সোসাইটির 5% লোক প্রচুর ইনকাম করছে, বাকি 95% হচ্ছে বিলো পভার্টি লাইন। সেইটাকেই বেসিক্যালি বলা রয়েছে। তাহলে ডিফারেন্স বিটুইন ইনকাম বলতে পারি। আবার একই রকম ভাবে ডিফারেন্স বিটুইন এক্সপেন্ডিচার কাদের মধ্যে, এই যে গ্রুপস, সেভারাল গ্রুপ, ভেরিয়াস গ্রুপস আর ইন্ডিভিজুয়ালস এর মধ্যে। আবার ডিফারেন্সেস ইন ওয়েলথ অফ ভেরিয়াস গ্রুপ অর ইন্ডিভিজুয়ালস। অর্থাৎ তিনের নিরিখে ইনকাম ইনইকুয়ালিটির ডেফিনেশন আমরা লিখতে পারি। তাহলে ডিফারেন্স বিটুইন ইনকাম অফ ভেরিয়াস গ্রুপস, ডিফারেন্স বিটুইন ইনকাম অফ, এখানে তোমরা একটা যুক্তেই পারো ভেরিয়াস কথাটা, এবং একই সংখ্যা এবার চলে আসবে যে সেম অথবা অর, অর আমরা কি লিখতে পারি, ডিফারেন্স বিটুইন expenditure of various groups or individual
অথবা ডিফারেন্স বিটুইন ওয়েলথ, তাহলে আমরা দেখতে পারি ডিফারেন্স বিটুইন ওয়েলথ অফ ডট ডট ডট, একই কথা। তাহলে ওয়েলথের নিরিখে হতে পারে, ইনকামের নিরিখে হতে পারে, অ্যান্ড এক্সপেন্ডিচারের নিরিখে হতে পারে। চটজলদি লিখবে। প্রথমে আমরা সবে ইনকাম ইনইকুয়ালিটির ডিফারেন্স জানলাম। খুব সোজা ভাষায় যে ডিফারেন্স হলো ইনকামের ডিফারেন্স অথবা এক্সপেন্ডিচারের ডিফারেন্স বা ওয়েলথের ডিফারেন্স। এই একটা বেসিক ডিফারেন্স আমরা জানলাম। এরপরে ধীরে ধীরে আমরা জানবো যে এই ইনইকুয়ালিটি বা ইনকাম ইনইকুয়ালিটির কারণটা কি, এর নিবারণের উপায় কি। কিন্তু তার আগে দেখো, ইনকাম ইনইকুয়ালিটি পড়তে গেলে পরে চটজলদি লিখবে। ইনকাম ইনইকুয়ালিটি পড়তে গেলে পরে আমাদের যে কয়েকটি সূত্র পড়তে হয়, সেই সূত্রগুলির বেশ কিছু অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি। দেখো, এর রিলেটেড যে থিওরিগুলো রয়েছে, সেই থিওরিগুলির প্রথমটাই আমরা পেয়েছি হচ্ছে লরেঞ্জ কার্ভ, গিনি রেশিও অলরেডি আমরা জেনেছি, কুজনেটস কার্ভ, তাহলে অলরেডি এই তিনটে আমরা পড়ে নিয়েছি। আজকের ভিডিওতে এর সঙ্গে কিছুটা অ্যাডিশন করব, সেটা হচ্ছে পালমা রেশিও এবং তার সঙ্গে যেটা পড়ব সেটা হলো আমাদের সেকেন্ড আরেকটি রেশিও, সেটা হলো ওয়ার্ল্ড ব্যাংকের দেওয়া কোয়ান্টাইল রেশিও। দেখা যাচ্ছে? ইয়েস, কোয়ান্টাইল রেশিও। তাহলে এর মধ্যে লরেঞ্জ কার্ভ পড়ে নিয়েছি আমরা, গিনি রেশিও পড়ে নিয়েছি, কুজনেটস কার্ভ পড়ে নিয়েছি, পালমা রেশিও এবং তার সঙ্গে কোয়ান্টাইল রেশিও। এই দুটো আজকের ভিডিওতে ইনইকুয়ালিটির প্রসঙ্গে আমরা আলোচনা করব। তার আগে আমাদের এই দুটো রেশিও জানার আগে আমাদের একটা ডাটা পড়ে নেওয়া দরকার। সেই ডাটা প্রথমে আগে দেখবো। চটজলদি এটা লিখে নাও তোমরা এবং আমরা নেক্সট চলে যাই। সেই ডাটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা ডাটা এবং অক্সফামের একটা ডাটা, সেই ডাটাগুলি সম্পর্কে আগে জানবো। দেখো, এবার যে রিপোর্টটা তোমাদের সেই পালমা রেশিও কোয়ান্টাইল রেশিও আলোচনার আগে যে রিপোর্টটা তোমাদেরকে দেখাতে চাই, ইন্ডিয়ার ইনইকুয়ালিটির যে চিত্র, সেই চিত্র সম্পর্কে। এবং তোমাদের প্রশ্ন শুধুমাত্র এরকম থাকতে পারে যে এই ইনইকুয়ালিটির রিপোর্ট কারা পেশ করে, কোন কোন সংস্থা পেশ করে, সেই সম্পর্কিত বিষয় একটু জেনে নেওয়া দরকার। দেখো, অক্সফাম একটি সংস্থা। এই যে অক্সফাম একটি সংস্থা, সেই অক্সফামের রিপোর্ট অনুযায়ী 2017 অক্সফামের মূল উদ্দেশ্যই, এই সংস্থার মূল উদ্দেশ্যই হলো গ্লোবাল পভার্টি অ্যালিভিয়েশন, অর্থাৎ গ্লোবালি পভার্টি অ্যালিভিয়েশন করাটাই হচ্ছে এদের মূল লক্ষ্য। তো এই সংস্থার একটা রিপোর্ট 2017 সালে, এই সংস্থা বেসিক্যালি প্রথমে 1942 সালে ইউকেতে গঠন হয়েছিল। আমি বোর্ডে লিখেছি, তোমরা পরে দেখে নিও, জাস্ট তোমাদের সুবিধার জন্য আগে থেকে লিখে নিয়েছি। 1942 সালে প্রথমে ইউকেতে গঠন হয়েছিল এবং এটা কোনো একটি সংস্থা নয়, 20টি অর্গানাইজেশনের একটা কনফেডারেশন বলা হয়। 20টি আলাদা আলাদা অর্গানাইজেশনের একটা সংগঠিত রূপ, যেটাকে বলা হয় ইট ইজ এ কনফেডারেশন অফ 20 অর্গানাইজেশন, যাদের মূল ফোকাসই হচ্ছে গ্লোবালি পভার্টি অ্যালিভিয়েশন করা। এবং এটা প্রথমে ইউকেতে গঠন হয়েছিল, পরে এর হেডকোয়ার্টার নাইরোবিতে স্থাপিত হয়। এবং দেখো, তোমাদের দিয়েছি এটা, যে হট করে অক্সফাম বললে পরে মাথা থেকে চলে আসে অক্সফাম আবার কি, সেই জন্য এই তথ্যগুলো দিয়েছি। প্রয়োজন না থাকলেও আমরা একটু জেনে নেব। তো সেসিল জ্যাকসন কোলে তিনি স্থাপনা করেছিলেন। তো অলরেডি আমি বলে দিলাম, তোমরা পরে লিখে নিও, আগে বুঝে নাও। দেখো, বলা হচ্ছে যে ইন্ডিয়ার টপ 10% লোক, তাদের যে রিপোর্ট 2017-এর ইনইকুয়ালিটির যে চিত্রটা, সেই চিত্রটা পরিষ্কার হয়ে যায় যে টপ 10% পপুলেশন কি হয়, ভারতবর্ষের যে টোটাল ওয়েলথ, সেই ওয়েলথের 77.4% ভোগ করে। সো ইন্ডিয়ান top 10% population holds 77.4% wealth of India.
দ্য সেকেন্ড সিনারিও আরেকটা কি বলেছে, যদি টপ 1% ধরা যায়, only top 1% population holds 51.53% of wealth of India, and bottom 60% অর্থাৎ সব বলা নিচুর দিকের poorest 60%, সেই 60% লোক only holds 4.8% of the wealth of India. এই একটা চিত্র, এবং এর সঙ্গে আরো একটা দুটো জিনিস তিনি বলেছিলেন, সেটাকে বলা হয় যে বেসিক্যালি যে একদম পোরেস্ট 15% লোক, তারা বিগত 15 বছর ধরে ডেপ্টে চলে তাদের, অর্থাৎ লাস্ট 15 ইয়ার্স ধরে তাদের জীবনটা কিন্তু বলা হয় যে তাদের কোনো সম্পত্তি নেই, বরং তারা ডেপ্টে চলছে। তাহলে পোরেস্ট 15% population are in debt from last 15 years. আর আমরা গিনি রেশিও পড়েছিলাম, এই গিনি রেশিও বলেছেন 0.83 2017। এইবার তোমরা ডাটাগুলো সব লিখে নাও, যে আমরা একটা এই যে ইনইকুয়ালিটির একটা ব্যাপক চিত্র দেখতে পেলাম ভারতবর্ষের, এবং সেটা অক্সফামের রিপোর্ট অনুযায়ী। এইবার আমরা ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টটা আরেকবার দেখে নেব, এবং আগে তোমরা চটজলদি এটা লিখে নাও। আমি বোর্ড থেকে সরে গেলাম যাতে তোমাদের লিখতে সুবিধা হয়। এবার দেখো ওয়ার্ল্ড ব্যাংকের ডাটা অনুযায়ী আমরা পড়বো কি, দেখো ওয়ার্ল্ড ব্যাংক ইনকামের নিরিখে ভারতকে 5টা ডিভিশন করেছেন, অর্থাৎ ভারতের আয়বর্গের 5টা ভাগ করেছে, এবং সেখানে 5টা ভাগের একদিকে রাখা হয়েছে যে 20% poorest people, poorest population, ওকে, আর একদম ডান দিকে আমরা রেখেছি 20% richest population, ওকে। দুটো চিত্রতে এমন দেখানো হয়েছে যে এই 20% poorest population of India only holds 8% income, অর্থাৎ 20% গরিব জনসংখ্যা বা গরিব মানুষ তারা 8% ইনকাম করে টোটাল ইনকামের, আর রিচেস্ট 20% পপুলেশন ইনকামস 45% অফ ন্যাশনাল ইনকাম। ভারতবর্ষে এই চিত্রটা, তাহলে দুটো চিত্র, ওয়ার্ল্ড ব্যাংক আয়ের নিরিখে 5টা বর্গে ভাগ করেছে, বাকি 5টা বর্গ 20%, 20%, 20%, মিডল মিডল মিডল, ওকে, এই 5 ভাগে ভাগ করেছে। তার মধ্যে বলা হচ্ছে পোরেস্ট 20% পপুলেশন অনলি 8% ইনকাম করে, আর সেখানে রিচেস্ট পপুলেশন 45% ইনকাম করে 20%। তাহলে এখানে কোয়ান্টাইল রেশিও সমান সমান কি হবে, দেখো নিচে করে দিচ্ছি আমি। কোয়ান্টাইল রেশিও বলা হচ্ছে ইনকাম অফ richest 20% population divided by income of poorest 20% population. ওকে, প্রত্যেকের এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে ভারতের ক্ষেত্রে কি দাঁড়াবে দেখো, 45/8
সো 5.6, যেখানে 1 কিন্তু আইডিয়াল, 1 আইডিয়াল কিন্তু আমাদের 5.6। তাহলে আমাদের মাথায় রাখতে হবে কোয়ান্টাইল রেশিও যে দেশের যত বেশি সেই দেশের ইনকাম ইনইকুয়ালিটি ততটাই বেশি। তো কোয়ান্টাইল রেশিও কমলে ইনইকুয়ালিটি কমে, এই দুটো রিলেশন। কোয়ান্টাইল রেশিও বেশি, ইনইকুয়ালিটি বেশি। কোয়ান্টাইল রেশিও কম, ইনইকুয়ালিটি তুলনামূলক কম। তো এটা গেল। কিন্তু কোয়ান্টাইল রেশিওতে এই যে রিচেস্ট পপুলেশন এবং পোরেস্ট পপুলেশনের এই ডিভিশনে কিছু একটা প্রবলেম ছিল, বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যা দেখা গেছে, যার ভিত্তিতে পরবর্তীতে এই কোয়ান্টাইল রেশিওর আরেকটি এর যে ভুল ত্রুটিগুলো সেইগুলোকে ধরে আলটিমেটলি একটা নতুন রেশিও বেরোয়, সেটা হচ্ছে পালমা রেশিও। অর্থাৎ এই পালমা রেশিও হচ্ছে কোয়ান্টাইল রেশিওতে কিছু কিছু যে ভুল দিকগুলো ছিল হিসেবে, সেই হিসেবের ভুল দিকগুলোকে শুধরে একটা নতুন রেশিও দেন। এবং সেই দুটো রেশিওই আমাদেরকে মাথায় রাখতে হবে ইনকাম ইনইকুয়ালিটি সম্পর্কে। দেখো পালমা রেশিও কি, পালমা রেশিও এখানে 20%-এর পরিবর্তে তোমরা এখানে লিখে নাও, এটা গেল। এবার আমরা চলে আসি, দেখো পালমা রেশিও এখানে লিখে দিই আমরা, কিছুই না, সিম্পলি সোজাভাবে মনে রাখো পালমা রেশিওতে কি করা হলো, পোরেস্ট 40% রাখা হলো, 40% পপুলেশন সংক্ষেপে লিখলাম, আর রিচেস্ট 10%। তাহলে রিচেস্ট 10% যা ইনকাম করছে সেটাকে পোরেস্ট 40% দিয়ে ভাগ করলে পরে যে, তাহলে আমরা ইনকাম of richest 10% population divided by income of poorest 40% population, সেটাই বেরোবে হচ্ছে পালমা রেশিও। কোনো এমন কিছু কঠিন কিচ্ছু নেই, চট জলদি তোমরা এটাকে লিখে নেবে। এইবার আমরা পড়ব ইনইকুয়ালিটির কারণ কি, অ্যালিভিয়েশন পলিসি কি কি নেওয়া হয়েছে, এবং ইনইকুয়ালিটির কারণে কি কি হয়, সেই বিষয়গুলি আমরা একটু জানার চেষ্টা করব। ইচ্ছে করে এবার আমি তোমাদের একটু লিখে নিয়েছি আগে থেকে, যে দেখো এইগুলো তোমাদের একটা কোশ্চেন থাকে যে ইনইকুয়ালিটির কারণ কি। আমরা মোটামুটি সবাই পভার্টি পড়েছি, আনএমপ্লয়মেন্ট পড়েছি, যার কারণে কিন্তু ইনইকুয়ালিটি ইনডিরেক্টলি কিন্তু বলতেই পারি আমরা। তা সত্ত্বেও এই পয়েন্টগুলো তোমরা লিখতে পারো। দেখো আনএমপ্লয়মেন্ট একটা কারণ, ল্যাক অফ স্কিল একটা কারণ, দেন জবলেস গ্রোথ ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার গ্রোথ হচ্ছে কিন্তু সেইভাবে এমপ্লয়মেন্ট তৈরি হচ্ছে না, এই অপশন থাকতে পারে। ফেইলিওর টু ডেভেলপ এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজ, সেটা ডেভেলপ করতে পারছে না। গভর্নমেন্ট ফেইলিওর টু অ্যাচিভ স্কিমের প্রপার অ্যাচিভ করতে পারছে না, শুধু ঘোষণা হচ্ছে, রাইট। রিজিড সোশিয়াল ইনস্টিটিউশন, প্রচুর এরকম একেবারে চিরাচরিত নিয়মে বিশ্বাসী, এখনো পর্যন্ত তাদের যে আগের নিয়ম সেই নিয়মের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এরকম ইনস্টিটিউশন, তারাও কিন্তু ইনইকুয়ালিটির কারণ। অর্থাৎ সেই যে একটা এথনিসিটির বেড়াজাল বা নিয়মের বেড়াজাল, সেই নিয়মের বেড়াজাল থেকে বেরিয়ে আসবে না, একই কাজ করবে, এরকম প্রচুর ইনস্টিটিউশন রয়েছে, সোশ্যাল ইনস্টিটিউশন রয়েছে, সেগুলিও ইনইকুয়ালিটির কারণ। ইমপ্রপার ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, সম্পদের প্রপার বিতরণ এখনো পর্যন্ত সম্ভব হয়নি, যদিও কিন্তু আমরা ভূমি সংস্কারের মাধ্যমে, অর্থাৎ ভূমি সংস্কার আইন যে 1956-এ চালু হয়েছিল, তার মাধ্যমে জমির একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন, তাও সকল রাজ্যে সমানভাবে সম্ভব হয়নি। ওয়েস্ট বেঙ্গলে তুলনামূলক অন্যান্য রাজ্যর থেকে অনেকটাই বেটার হয়েছিল সেই সময়। তো পপুলেশন গ্রোথ একটা আরেকটা ইস্যু, যে পপুলেশন গ্রোথ একটা ইনইকুয়ালিটির মূল কারণ। কারণ প্রথমে 5টা পরিবারে 5 জন লোক ছিল, সেই 5 জন লোকের মধ্যে থেকে হয়তো একজন ইনকাম করতেন, সেই ইনকামের থেকে সবাই 5 জন মিলে চলতো, কিন্তু তারপরে দেখা গেলো পরের জেনারেশনের আরো দুজন করে বেড়েছে, কিন্তু সম্পদের পরিমাণটা সেমই থেকেছে। হয়তো আমার মাথা পিছু হেড পিছু যে 5 বিঘা জমি ছিল সেটা কিন্তু আলটিমেটলি বাড়েনি, তো তুলনামূলক একটা প্রেশার আসে, সেখান থেকে কিন্তু আরো ইনইকুয়ালিটি বাড়ে। ওকে, সোজা ভাষায় যে পপুলেশন গ্রোথ কিভাবে
আমার ভারতবর্ষের ল্যান্ড তো চেঞ্জ হয়ে যায়নি, ভারতবর্ষের যে সীমা সেই সীমাটা সেম রয়ে গেছে। সেখানে আগে 100 জন মানুষ ছিল, 100 জন মানুষ বেসিক্যালি পুরো অংশের ভাগিদার, কিন্তু তারপরে যদি 1000 মানুষ হয়, গ্রোথ যত হচ্ছে, তাহলে সবাই তো তার অংশীদার। এইভাবে সোজাভাবে বোঝার চেষ্টা করো, তাহলে ইজিলি রিয়ালাইজ করতে পারবে যে কি বলছি আমরা। এবার মাইগ্রেন্ট ইস্যু, এবার বাইরে থেকে তারপরে আবার আসছে। তো মেইন যে পয়েন্টগুলো আমরা দিয়ে দিয়েছি, সেই পয়েন্টের নিরিখে তোমরা কারণগুলো লিখতে পারো, এবং অ্যালিভিয়েশন প্রোগ্রাম ঠিক এর নিরিখেই হবে। দেখো, এমপ্লয়মেন্ট জেনারেট করতে বলছে সরকারকে, বা সরকার এমপ্লয়মেন্ট জেনারেশন করবে, প্রপার ইকোনমিক পলিসি নেবে। এই যে একটা পার্ট, যে প্রগ্রেসিভ ট্যাক্স পলিসি, যারা বেশি আয় করছে তাদের মধ্যে থেকে বেশি পরিমাণে ট্যাক্স নিয়ে লোয়ার বর্গের মানুষের ডেভেলপমেন্টে হেল্প করা, তাদের যে বেসিক নিড সেই বেসিক নিডটা ফুলফিল করা। এটা হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স পলিসি। যত আয় বাড়ছে সেই আয় অনুযায়ী আমাদের ট্যাক্স দেওয়ার পরিমাণটাও বাড়ে। আমাদের দেশে প্রোগ্রেসিভ ট্যাক্স পলিসি, অর্থাৎ ধরো তুমি 10 লাখ টাকা বা 5 লাখ টাকা পর্যন্ত ইনকাম করছো, কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। দেখো, কম করছো, ট্যাক্স দিতে হচ্ছে না। 5 থেকে 10 লাখ টাকা ইনকাম করো, তখন তোমাকে 5% হয়তো দিতে হলো। তারপরে তখন তুমি 20 লক্ষ টাকা করবে, তখন তোমাকে 10% দিতে হবে। সাপোজ এইভাবে আস্তে আস্তে যত আয় বেশি করবো তত ট্যাক্স বেশি দিতে হবে। প্রোগ্রেসিভ ট্যাক্স পলিসি অনেক দেশে রয়েছে, কিন্তু ঠিক তার উল্টো, যাতে আমরা বেশি ইনকাম করি তার জন্য যে যত বেশি ইনকাম করবে তাকে ট্যাক্স তত কম দিতে হবে। সেটা অন্যরকম ভাবে ইনফ্লুয়েন্স করা, যে তুমি ইনকাম করো, তোমাকে জোর ধাক্কা দেওয়া হচ্ছে, তুমি যদি বেশি ইনকাম করো তাহলে তোমাকে ট্যাক্স দিতে হবে না। কিন্তু আমাদের দেশে প্রোগ্রেসিভ ট্যাক্স পলিসি, ওটাকে রিগ্রেসিভ ট্যাক্স পলিসি বলে। উমেন এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়েছে, যে মহিলাদেরও কিছু ক্ষমতায়ন, মহিলাদের ক্ষমতায়ন ব্যবস্থা, ইকুয়াল অপরচুনিটি ক্রিয়েট করার কথা বলা হচ্ছে। স্কিল ডেভেলপমেন্ট, প্রপার ইমপ্লিমেন্টেশন অফ স্কিম, লেবার ইনক্লুসিভ ম্যানুফ্যাকচার এবং প্রমোটিং সিভিল সোসাইটি, এগুলো হচ্ছে অ্যালিভিয়েশন পলিসির মধ্যে পড়ে। যে ইনইকুয়ালিটি দূর করতে গেলে এই পলিসি, পভার্টি দূরীকরণের যা পলিসি সেটাই আলটিমেটলি এখানে ইনক্লুড হবে। আমি কিছু এক্সট্রা কথা এখানে লিখলাম যাতে তোমাদের অপশানে আসলে তোমরা পারো, এবং এখান থেকে তোমরা এই টার্মগুলো সবই মোটামুটি জানো, শুধুমাত্র একটু বোঝার চেষ্টা করতে হবে। ওকে, চটজলদি এটাকে একটু লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নেবে। আমাদের ইনকাম ইনইকুয়ালিটির পার্ট প্রায় শেষ। আমরা এর পরেও কিন্তু যেহেতু ইনইকুয়ালিটি দিয়ে শুরু করেছিলাম, তাহলে জেন্ডার ইনইকুয়ালিটি আমাদের কখনো কখনো থাকে। যে এই জেন্ডার ইনইকুয়ালিটি কি, কার বেসিসে মাপা হয়, তাদের ইন্ডিকেটর কি, তো সেটা একটু এই ভিডিওতে জেনে নেব। যদিও এই ইকোনমিক্সের পার্ট নয়, বাট তবুও আমরা এর সঙ্গে জেনে নেব, এবং তোমাদের সবাইকে বলবো একটু লিখে নাও, যে কোনো সময় কাজে লাগতে পারে। ওকে, বা যে কোনো পরীক্ষাতেই আসতে পারে, এমনটা পরীক্ষায় আসতে পারে বলেই আমি বলছি। ওকে, এবং ইনইকুয়ালিটির কনসিকুয়েন্সেস কি হয়, ইনইকুয়ালিটি বাড়লে ধীরে ধীরে কি সিচুয়েশন তৈরি হয়, সেই দুটো পয়েন্ট আবার এইরকম পয়েন্ট করেই তোমরা একটু লিখে নেবে। তার আগে চটজলদি এটা লিখে নাও। এবার দেখো, আমরা জেন্ডার ইনইকুয়ালিটি পড়ছি। জেন্ডার ইনইকুয়ালিটি আমাদের ইকোনমিক্সের ইস্যু নয়, তবু আমরা একটু জেনে নিই, এখানে ইন্টারেস্টিং পার্ট, এমনি কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবেও আসে। তোমরা কারেন্ট ইয়ারের যে ইনইকুয়ালিটির র্যাঙ্ক ইন্ডিয়া সেটা একটু জেনে নেবে। আর কনসেপচুয়াল কোশ্চেনে আমাদের এই কোশ্চেনটা দিতে পারে, হোয়াট আর দ্য প্যারামিটার টু কাউন্ট জেন্ডার ইনইকুয়ালিটি। জেন্ডার ইনইকুয়ালিটি মাপা হয় কিসের নিরিখে? দেখো, কোনো একটা দেশে মহিলাদের কতখানি রাজনৈতিক অধিকার রয়েছে, কতখানি পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট দেওয়া হয়েছে মহিলাদের। সেকেন্ড বলা হয় কত মহিলারা কতখানি স্কুল অ্যাটেন্ড করে, এডুকেশনাল অ্যাটেনমেন্ট কতখানি, কতটা সুযোগ সুবিধা তারা পায়, এবং তারা হেলথের নিরিখে, হেলথ অ্যান্ড সার্ভাইভাল ইস্যু সেটা। এবং থার্ড যেটা বলা হয় যে ইকোনমিক পার্টিসিপেশন অ্যান্ড অপরচুনিটি। এই চারটে হলো প্যারামিটার। তাহলে জেন্ডার ইনইকুয়ালিটির গ্লোবাল জেন্ডার গ্যাপে ইন্ডিয়া 2018 সাল অনুযায়ী 142 র্যাঙ্কে, এবং খুব শোচনীয় অবস্থা, বলা হয় 145-এর মধ্যে 142 পজিশনে রয়েছে। অনেক অবস্থা সেই হিসেবে ভীষণ শোচনীয় আর কি, এক কথায়। এবং সেখানে যে চারটে প্যারামিটার ইউজ করা হয়, সেই প্যারামিটার আমরা অলরেডি বলে দিলাম। এবার দেখো, ইন্টারন্যাশনাল যে লেবার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের হিসেবে বলা হয় জেন্ডার ওয়েজ গ্যাপে হাইয়েস্ট ইন ইন্ডিয়া, অর্থাৎ ওয়েজের দেওয়ার নিরিখে যে গ্যাপটা থাকে পুরুষ মহিলার, সেখানে সেই জেন্ডার ওয়েজ গ্যাপে ইন্ডিয়া হাইয়েস্ট পজিশনে রয়েছে। ওকে, অর্থাৎ সব থেকে বেশি। এবার দেখো, ইন্ডিয়ান হিউম্যান ডেভেলপমেন্ট সার্ভের একটা রিপোর্টে কি বলা হয়েছে, সেখানে বলা হয় যে এগ্রিকালচার লেবারে
এগ্রিকালচার লেবারে 40% মহিলা কাজ করে, 40% উমেন, বাট only 2% land held by women। আমি 2% বললাম, বাট বলা হচ্ছে less than 2%, অর্থাৎ মহিলাদের নামে ভূমির পরিমাণটা হচ্ছে 2%-ও কম। অথচ সেই এগ্রিকালচার ল্যান্ডের কথা বলছি, অর্থাৎ চাষকৃত জমির মালিকানার নিরিখে 2%-ও কম মালিকানা হচ্ছে মহিলাদের, আর সেখানে 40% ওমেনই কিন্তু এগ্রিকালচার লেবার হিসেবে কাজ করে। এই একটা রিপোর্ট আমাদের দেওয়া হয়েছে এবং ফাইনালি বলা হয় যে জেন্ডার ইনইকুয়ালিটির কনসিকুয়েন্সেসগুলো কি হয়। দেখো, যত ইনইকুয়ালিটি বাড়বে তত বেশি যে বিভিন্ন জায়গায় যে সংরক্ষণের যে দাবি, অর্থাৎ এখন তোমরা দেখো জাট মারাঠারা তারাও কিন্তু রিজার্ভেশনের দাবি তুলছে। তাহলে এক তো এই যে সংরক্ষণের দাবি বাড়ে, দ্বিতীয় আমরা বলতে পারি যে আঞ্চলিকতাবাদ, সেই আঞ্চলিকতাবাদের জন্ম হয় নর্থ ইস্টে। তুমি দেখো নর্থ ইস্টে তাকালে নাগা, যে নাগা ভূমি, এবং এরা গ্রেটার নাগাল্যান্ড চাইছে সেখানে শুধুমাত্র ভারত নয়, বাইরের একটি অংশকে নিয়েও, ওকে অন্য রাষ্ট্রের একটি অংশকে নিয়েও তারা আলাদা রাষ্ট্র গঠন, অর্থাৎ এই আলাদা রাষ্ট্র গঠনের দাবি আরও বাড়তে থাকে। যত ইনইকুয়ালিটি বাড়বে তত। তৃতীয় নম্বর যেটা সবথেকে বেশি সরকারের ঘাড়ে এই যে সাবসিডির বার্ডেন, সেই সাবসিডির বার্ডেন কিন্তু অত্যাধিক হারে বাড়তে থাকে। দেখো কনসিকুয়েন্সেসগুলো অলরেডি পাচ্ছি, এবং যার ফল হিসেবে আমরা কিন্তু অটোমেটিক্যালি পাবো যে জেন্ডার ইনইকুয়ালিটি মানেই হচ্ছে পুর হেলথ কন্ডিশন। এইগুলো কনসিকুয়েন্সেস থাকে, যেগুলো 3-4টে আমরা বললাম, তোমরা তার নিরিখে একটা কনক্লুশন টানতে পারো। আপাতত আমাদের ইনইকুয়ালিটি রিলেটেড ক্লাস এখানেই আমরা শেষ করলাম। নেক্সট আমরা আনএমপ্লয়মেন্ট পার্টের যে অংশটা বাকি ছিল সেই অংশটা নিয়ে ছোট্ট একটি ভিডিও করব, এবং তারপরে আমরা যাব নতুন আমাদের ইকোনমিক্স ক্লাসে। আমরা বারবার বলেছি যে পিছনের যে অংশগুলো বাকি ছিল সেই অংশগুলো আমাদের শেষ করার পালা। আশা করি সেই জন্য আমরা চটজলদি আগে থেকে একটু বোর্ডে লিখে নিচ্ছি, যাতে তোমরাও চটজলদি এটাকে পজ করে লিখে নিতে পারো। কারণ ভিডিও লম্বা করার কোনো মানে হয় না, শুধু ইনফরমেটিভ কিছু কিছু পার্ট, সেই ইনফরমেটিভ পার্টগুলো আমরা আগেই বোর্ডে লিখে নিচ্ছি। অবশ্যই আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যতটা পারো শেয়ার করো। যারা প্রথম দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং অন্যান্য ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। বেশ কিছু সাবজেক্ট আমরা অলরেডি শেষ করে ফেলেছি, এবং টোটাল ডিটেলসে এখানে কোনো ডেমো ক্লাস হয় না, পুরোটাই বিস্তারিত আলোচনা। ওকে, থ্যাংক ইউ অ্যাগেইন ফর শেয়ারিং, লাইকিং অ্যান্ড কমেন্ট।